ঠিক ১০০ বছর আগে থেকেই মানুষ এক্সট্রা টেরিস্টেরিয়াল লাইফকে জানার যে টেকনিক সেটাকে ডেভেলপ করে আসছে। আর রিসেন্টলি এরকম হয়েছে যে মানুষের হাতে এরকম টেকনোলজি এসেছে যেটা দিয়ে সার্চ করা সম্ভব হচ্ছে। এমনকি ইউনিভার্সকে স্ক্যান করার টেকনোলজি ডেভেলপ করা সম্ভব হয়েছে। প্রথমে মানুষের কাছে এসব টেকনোলজি ছিল না। কোনো সায়েন্টিস্ট বিভিন্ন স্থানের অ্যানালাইজ করছেন, তো কেউ আবার কমিউনিকেশন সিগন্যাল পাঠিয়ে ভিনগ্রহী জীবদের অনুসন্ধান করছেন। যখন থেকে বৈজ্ঞানিকরা এক্সট্রা টেরিস্টোরিয়াল লাইফের সন্ধান করা শুরু করেছেন, তখন থেকে সায়েন্স ফিকশনের জগতে নতুন নতুন সায়েন্টিফিক আইডিয়া, ইমাজিনেশন আর্ট, টেরিস্টোরিয়াল লাইফের উপর মুভি, এলিয়েন্স এবং কৌতূহল এগুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। কিন্তু এইসব মুভি এবং কৌতূহলের বাইরে কি সত্যি সত্যি এক্সট্রা টেরিস্টোরিয়াল লাইফ ইউনিভার্সে মজুদ রয়েছে? এটা হচ্ছে মূল প্রশ্ন। নমস্কার বন্ধুরা, অপোজিট ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত। ইউনিভার্সে আমাদের সোলার সিস্টেম ছাড়াও আরও লক্ষ লক্ষ সোলার সিস্টেম রয়েছে। সায়েন্টিস্টরা এখনও এগুলো ডিসকভার করতে সক্ষম হননি। কিন্তু আমাদের সোলার সিস্টেম ছাড়াও কিছু সোলার সিস্টেম সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে এবং নিকট ভবিষ্যতে আরও বেশি মাত্রায় তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। তবে সায়েন্টিস্টদের ধারণা আমাদের পৃথিবীর বাইরেও মাইক্রো অর্গানিজম লাইফ অথবা বড় আকারের লাইফ মজুদ রয়েছে। এরকম ধারণা পোষণ করার কারণ হলো আমাদের ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ড এত বিশাল যে আমরা কল্পনার মধ্যেও কল্পনা করতে পারবো না। সে কারণে মানা হয় যে আমাদের সোলার সিস্টেমের বাইরে অনেকগুলো সোলার সিস্টেমে জীবন মজুদ রয়েছে। ফিজিক্যাল ল এবং অবজারভেবল ইউনিভার্সকে দেখে পৃথিবীর বাইরে অন্য কোথাও জীবন নেই এটা বিশ্বাস করা যায় না। সায়েন্টিস্ট স্টিফেন হকিং এবং কার্ল হ্যাগেল ওনাদের অভিমত হলো শুধু পৃথিবীকে বাদ দিয়ে আর কোথাও জীবন নেই এটা হতে পারে না। কোপারনিকাসের একটি প্রিন্সিপাল রয়েছে যেখানে বলা হয়েছে এই যে পৃথিবীর এমন কোনো ইউনিক পজিশন নেই যে এটা খুব স্পেশাল যার কারণে এখানেই লাইফ সৃষ্টি হয়েছে। এরকম হয়তো আমরা ভাবি, কিন্তু বিষয়টা এরকম নয়। সায়েন্টিস্টদের কথা হলো লাইফের যে কেমিস্ট্রি, লাইফ উৎপন্ন হওয়া, এটা বিগ ব্যাংয়ের কিছুক্ষণ পরেই হয়তো শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন স্থানে। আর আমরা সেগুলির মধ্যে একটি, অর্থাৎ আমরাই শুধু আছি পৃথিবীতে, বাকি জায়গায় আর কিছুই নেই, এই ধারণা ভুল। এই ইউনিভার্স যখন ক্রিয়েশন হয়েছিল তার 10 থেকে 15 মিলিয়ন বছর পর, অর্থাৎ এই 10 থেকে 15 মিলিয়ন বছর হয়তো আমাদের কনটেক্সটে অনেক বেশি, কিন্তু ইউনিভার্সের কাছে কিছুই না, কারণ এখন 4.2 বিলিয়ন বছর হয়ে গেছে। যখন এই ব্রহ্মাণ্ড নতুন ছিল 10 থেকে 15 মিলিয়ন বছর পুরনো, তখনই লাইফ উৎপন্ন হওয়া শুরু হয়ে গিয়েছিল। আর লাইফ হয়তো খুব কম মাত্রায় আলাদা আলাদা জায়গায় উৎপন্ন হয়েছিল এবং মেবি মিটিরয়েডস এসব জায়গা থেকে আলাদা আলাদা জায়গায় বিস্তারিত হয়েছিল, কেননা ইউনিভার্সে হাজারো জিনিস এদিকে ওদিকে ঘুরতে থাকে। এক্সট্রা টেরিস্টোরিয়াল লাইফ, যেটাকে আমরা এলিয়েন লাইফ বলি, এই হাইপোথেটিক্যাল লাইফ যেটা এই পৃথিবীর বাইরে হয়তো কোথাও মজুদ রয়েছে, যেটা পৃথিবীতে অরিজিনেট হয়নি। কিন্তু এই এলিয়েন লাইফ দেখতে কেমন? মানুষ যেমন কল্পনা করে সেরকম নাও হতে পারে। এলিয়েন লাইফ একটি সিম্পল ফর্মের মধ্যেও হতে পারে, অর্থাৎ একটি ছোট ইন্টেলিজেন্স বিইং। তবে পৃথিবীর বাইরে এরকম লাইফ হওয়া অনেক বড় বিষয়। এক্সট্রা টেরিস্টোরিয়াল লাইফের স্টাডি করা হয়, সেটাকে অ্যাস্ট্রোবায়োলজি বলা হয়। আর এই ফিল্ড রিসার্চ করে পৃথিবীর বাইরে কোথায় কোন অবস্থায় জীবন রয়েছে। আর এই কনসেপ্ট নতুন নয়, অনেক আগে থেকেই এটা চর্চার বিষয়ে রয়েছে। এমন অনেক হোলি বুক রয়েছে যেখানে মাল্টিপল ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে। আমাদের যেমন সোলার সিস্টেম রয়েছে, এই সোলার সিস্টেমে একটি সূর্য রয়েছে এবং অনেকটি প্ল্যানেট রয়েছে। সেরকমভাবেই আকাশে যে আমরা তারা দেখি, এদের মধ্যে থেকে অনেকগুলো এক একটা সূর্য, আর এদেরকে কেন্দ্র করে অনেকগুলো প্ল্যানেট ঘুরছে। আর ওই প্ল্যানেটসে মেবি এক্সট্রা টেরিস্টোরিয়াল লাইফ রয়েছে। বৈজ্ঞানিকরা বলেন যে এই ইউনিভার্সে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা বলতে পারি যে এখানে ইন্টেলিজেন্স ক্রিয়েটর নেই। আপনি কখনো হ্যাবিটেবল জোনসের কথা শুনেছেন? ইউনিভার্সে এমন একটি জায়গা রয়েছে যেখানে প্রবাবলি আমাদের মতো জীবন থাকতে পারে। ইউনিভার্সে আমাদের মতো জীবন হতে গেলে আমাদের সূর্যের মতো সূর্য হতে হবে এবং একটা নির্দিষ্ট দূরত্বে প্ল্যানেটের অবস্থান হতে হবে, যাতে পৃথিবীর মতো পরিবেশ তৈরি হতে পারে। আমাদের সোলার সিস্টেমে পৃথিবী যে জুনে রয়েছে, এরকম জুন তো অলমোস্ট প্রত্যেক সোলার সিস্টেমে থাকবে। প্রত্যেক সোলার সিস্টেমে এমন একটা জায়গা থাকবে যেখানে টেম্পারেচার 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অথবা অনেক তারার আশেপাশে কিছু প্ল্যানেট হয়তো ঘুরছে যেগুলি 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জুনে রয়েছে। যদি এরকম হয়,
তাহলে নিশ্চয়ই সেখানে লাইফও রয়েছে। আপনারও হয়তো মনে হতে পারে যে এরকম সিচুয়েশনে নিশ্চয়ই লাইফ তো থাকতেই পারে, কিন্তু এরকম জুনে এখন পর্যন্ত কোনো প্ল্যানেট ডিসকভার হয়েছে কি? তো কেপলার স্পেস মিশন ডেটা অনুযায়ী 40 বিলিয়ন পৃথিবীর মতো প্ল্যানেট যেটা হ্যাবিটেবল জোনসের আশেপাশে ঘুরছে। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে মজুদ থাকা প্ল্যানেটের মতো 40 বিলিয়ন প্ল্যানেট হতে পারে এবং এটাকে গোল্ডিলাক জুনও বলা হয়। কিন্তু এগুলো আমাদের পৃথিবী থেকে অনেক দূরে। সেখানে হয়তো অনেক রকম জীবন ডেভেলপ হয়েছে, তবে মানুষের মতোই যে জীবন হবে সেটা জরুরি নয়। কোনো কোনো প্ল্যানেটে অদ্ভুত প্রকৃতির অর্গানিজম হতে পারে, আবার কোথাও গ্র্যাভিটির কারণে জীবগুলির হাত পাও থাকতে পারে। তবে মাথা, হাত, পা এগুলো প্ল্যানেটের অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। কিন্তু তারা যদি আমাদের চেয়ে অধিক অ্যাডভান্স হয়ে থাকে তাহলে হয়তো আমাদের সব তথ্য তাদের কাছে মজুদ রয়েছে। অথবা এটাও হতে পারে তারা এত বেশি অ্যাডভান্স যে আমরা তাদের কাছে কোনো গুরুত্বই রাখি না। বন্ধুরা, লাইফ খুব আনপ্রেডিক্টেবল, কখন কী রূপ নেয় বলা মুশকিল। আমাদের পৃথিবীতে জল, কার্বন, অক্সিজেন এবং অন্যান্য এলিমেন্টস রয়েছে যেগুলো পৃথিবীতে বসবাসকারী জীবের জন্য অত্যন্ত জরুরি। তবে অন্যান্য প্ল্যানেটসে জীবনের জন্য এইসব এলিমেন্টস প্রয়োজন নাও পড়তে পারে। তাদের জন্য টেম্পারেচার ও কেমিক্যাল মেকআপ অন্য ধরনের হতে পারে। অনেক সায়েন্টিস্টদের মতে লাইফ বেসড অন অ্যামোনিয়া রেদার দেন ওয়াটার, অর্থাৎ এমন একটি প্ল্যানেট যেখানে জল নেই কিন্তু অ্যামোনিয়া আছে, সেখানেও জীবন সম্ভব। এটাও একটা সাজেস্টেড থিওরি। পৃথিবীতে 29টি এলিমেন্টের কারণে জীবন সম্ভব হয়েছে। তার মধ্যে 90% পৃথিবী 6টি এলিমেন্ট দ্বারা বিল্ড আপ: কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার। আমাদের সোলার সিস্টেমে এমন একটা জায়গা রয়েছে যেখানে লাইফ থাকার চান্স খুব বেশি। আমাদের যে জুপিটার গ্রহ তার উপগ্রহ হচ্ছে ইউরোপা। এখানে সায়েন্টিস্টদের ফোকাস অনেক বেশি রয়েছে, কারণ অনেক রিসার্চে জানা গেছে এই উপগ্রহের সারফেসের নিচে অনেক বেশি লিকুইড ওয়াটার থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি সেখানে জল মজুদ থাকে তাহলে মাইক্রো অর্গানিজম অবশ্যই থাকবে। 2011 সালে এই উপগ্রহ ইউরোপাতে একটি বড় লেকের সন্ধান পাওয়া গেছে, আর এতে সেখানে জল পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। বন্ধুরা, কী ভাবছেন ভিনগ্রহী জীব সম্পর্কে? কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।